দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাভাষী ভাই ও বোনেরা, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এখন দেখছেন এবং ভবিষ্যতেও দেখবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের দেশে একটা বিষয় নিয়ে ইদানিং যেই স্ট্রাগল যাচ্ছে, আমি এটাকে স্ট্রাগল বলবো, জনজীবনে যে স্ট্রাগলটা যাচ্ছে, এই স্ট্রাগলটা কেন যেন আমরা ছোট সময় দেখি নাই। আমাদের ভিতরে ধর্মীয় সম্প্রীতি ছিল, আমাদের ভিতরে ধর্মীয় মূল্যবোধ ছিল, প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ আলাপ আচরণ আমরা করতাম, প্রতিবেশীদের বিপদ আপদে আমরা এগিয়ে যেতাম এবং আমাদের বাপদাদারাও তাই করেছে। আমি আমার নিজ চোখে আমার বাবাকে দেখেছি, তার হিন্দু ক্লাসমেটদের নিয়ে আনন্দ ফুর্তি করেছে এবং আমার প্রিয় টিচার কানাইলাল শীল ছোট সময় দেখেছি আমাকে প্রাইমারি স্কুলে পিটানোর পরে আবার আদর করে কাঁধে করে বাড়িতে দিয়ে গেছে। আমি এভাবে মানুষ হয়েছে। আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে একটা বিষয়, যে বিষয়টার কথা আমি বললাম, ধর্মীয় সম্প্রীতি, এই বিষয়টাকে এতভাবে ব্যবহার করা হচ্ছে যে সম্প্রীতিটাকে কিভাবে আমরা নষ্ট করব। আমরা যেন ধর্মীয় মূল্যবোধটাকে মানুষের জীবনের মূল্যবোধের চেয়ে এতটা আগিয়ে দেই যে আমরা নিজেদের ভিতরে মারামারি, হানাহানি, বিভেদ এটা তৈরি করে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিতে চাই। ওয়ারাস দেখা যায় যে না, আমরা এভাবে আগায়া নেই না বা আগায়া নিতে পারি না। এখন আমি আজকের বাংলাদেশে বেশ কিছুদিন যাবত যেই বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে খোঁচাখুচি হচ্ছে, যেভাবে একটা বিশাল সমস্যা সবার সামনে দাঁড়াচ্ছে, মনে হচ্ছে এই বিষয়টা শেষই হতে চাচ্ছে না। আমি বলতে চাচ্ছি, বেশ কিছুদিন ধরে ইসকন নামক একটা সংগঠনের কর্মতৎপরতা নিয়ে এবং ধর্মীয় সম্প্রীতি নিয়ে নিজেদের মধ্যে আমাদের ভিতরে বিভেদ যেভাবে তৈরি হয়েছে, জাতিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বিষয়টা নিয়ে বাংলাদেশের অনেকের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি এবং আমি ইসকনের হেডকোয়ার্টার মায়াপুর ইন্ডিয়া, সেখানে কল করেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের রিলিজিয়াস ফিলসফি নিয়ে কথা বলার চেষ্টা করেছি, ওভারঅল ইন্টারফেইথ ডায়ালগ নিয়ে কথা বলার চেষ্টা করেছি, ধর্মীয় সম্প্রীতি নিয়ে কথা বলার চেষ্টা করেছি। ফোনটা পিক আপ করেছে, কেটে দিয়েছে। আমি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ইসকনের যেই হেড টেম্পল আছে, এখানেও আমি কল করলাম, আমি মেসেজ দিলাম, 2বার মেসেজ দিলাম, 3বার মেসেজ দিলাম, আমাকে কেউ রেসপন্ড করেনি। নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ইসকনের আর একটা মন্দির, যেখানে মিথুন দাস নামে এক ভদ্রলোকের সাথে আমার কথা হলো, আমি চেষ্টা করেছি ইসকনের অবস্থান সম্পর্কে আমি জানতে চাইব। তিনিও ফোন পিক আপ করলেন, আমার সাথে ইন্টারভিউ সেট আপ করলেন, আলাপ আলোচনার ক্ষেত্রে সামনে এগোনোর কথা বললেন, পরবর্তী সময় হারিয়ে গেলেন। আমি যখন তাকে কনভারসেশনে টানার চেষ্টা করলাম, উনি গায়েব হয়ে গেলেন। ওকে, এই বিষয়টা নিয়ে শান্তিপূর্ণভাবে কেউ কথা বলবে, কেউ বলবে না, সাবজেক্টটা হতেই পারে, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছে, আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, ওনারা দুজন সমবয়সী, উনি ক্যালকাটায় থাকেন, একজন শিক্ষিত মানুষ, উনি পিএইচডি করেছেন ইকোনমিক্সের উপরে, এবং ওনার সাথে আমার 2 দিনের কথাবার্তায় আমার মনে হয়েছে উনি ভালো একজন হিউম্যান বিং এবং হিউম্যান বিংদের গুডনেস, ওয়েলফেয়ার, ওয়েলনেস নিয়ে উনি চিন্তা করেন এবং ধর্মীয় সম্প্রীতিটাকে উনি অনেক উচ্চ স্তরে দেখেন। আমি ওনাকে ইনভাইট করেছি, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। আজকের ইন্ডিয়ায় বর্তমানে টাইম হয়তো এখন 9:30 পৌনে 10টা, যখন ওনার ঘুমানোর টাইম, কিন্তু ওনাকে আমি রিকোয়েস্ট করেছি আজকের আমাদের লাইভ টক শোতে এসে ওনার কিছু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন, এবং উনি সদয় অবগতি আমাকে দিয়েছেন। তো আসুন
আমি আমার গেস্টের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেই। ডক্টর মদন সরকার, আপনি কেমন আছেন? নমস্কার, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার কথা আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি আপনার সাথে আমার পরিচয় করায়া দিছে, উনি বললেন যে আপনি বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, কিন্তু ইউ লুক মোর ইয়াঙ্গার দেন দ্য এজ দ্যাট দ্য ওয়ে মিস্টার মিয়া আকবর ডেসক্রাইব। তো শারীরিকভাবে আপনি সুস্থ আছেন এবং আপনার চিন্তা শক্তি অত্যন্ত প্রখর আছে। আপনি প্রায়ই লেখেন, আপনি কথাবার্তা বলেন। একটা বিষয়, আপনি ভারতের ধর্মীয় সম্প্রীতি নিয়ে আপনার কিছু লেখা, একটা লেখা আপনি আমাকে পাঠিয়েছেন। আমার মনে হয়েছে খুবই সুন্দর একটা সাবজেক্টের উপরে আপনি অল্প সাবস্টেন্স আকারে খুব ভালো একটা লেখা আপনি লিখেছেন। এখন একটা বিষয় আপনার সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। আমি ছোট সময় বড় হয়েছি বলতে লেখাপড়া করেছি হিন্দু ধর্মাবলম্বী একজন টিচার, আমার শ্রদ্ধেয় টিচার, আমার অত্যন্ত পূজনীয় একজন ব্যক্তি কানাইলাল শীল, উনি আমাকে বড় করেছেন। আমরা কখনো চিন্তা করিনি যে ধর্ম একটা জিনিস আমাদের ভিতরে বিভেদ তৈরি করতে পারে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে যত লেখাপড়া করলাম, বিদেশে ঘোরাফেরা করলাম, স্টাডি করলাম, ডানে বায়ে রিসার্চ করলাম, আমি দেখি ধর্মটাকে মানুষ এতটাই গুরুত্ব দিচ্ছে যে জীবনের কাছে ধর্মটা বড়, জীবনের আর কোনো গুরুত্ব নাই। এই বিষয়টাকে আপনি কখনো চিন্তা করে দেখেছেন? এই বিষয়টার উপরে কি আপনি আমাদেরকে কিছু বলবেন? আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আমি দেখেছি এইভাবে। দেখুন, জন্ম হয়েছে আমার এক গোড়া হিন্দু পরিবারে, আর দেখেছি মাকে ছোট সময়, মা আমার 11 বছর বয়সে মারা গেছেন। 11 বছর বয়স যখন আমার, তখন তিনি মারা গেছেন। তিনি শিব পূজা না করে জল গ্রহণ করতেন না। তার ঠিক বিপরীত বাবা ছিলেন, যিনি তাকে কোনোদিন দেখিনি। তিনি এই গত বছর মারা গেলেন 102 বছর বয়সে। তাকে কোনোদিন দেখিনি তিনি কোনো মন্দিরে গেছেন, কোনো ধর্ম অনুষ্ঠানে গেছেন, কোনো সভা সমিতিতে গেছেন। তিনি এক ধরনের জীবন যাপন করে এই সংসার থেকে বিদায় নিলেন। দুটো কন্ট্রাস্ট। মা খুবই ধার্মিক, বাবাকে যখন জিজ্ঞেস করি, বাবা তুমি মন্দিরে যাও না কেন, তখন উনি একটাই কবিরের কথা বলতেন, पत्थर पूजे अगर हरी मिले तो मैं पूजू पहाड़, ताते भले चक्की जिसे पीस खाए संसार। তার কথার মধ্যে সবকিছুই ছিল যে ভাই, এই শিবের লিঙ্গের মধ্যে পাথর আছে, আর কিছু নেই। সেই পাথরকে যদি পুজো করে যদি ভগবানকে পাওয়া যায়, তাতে আমি সেই মতটাকে মানি, যে মতটা কবির বলছেন, তার থেকে একটা পাহাড়কে পুজো করব, এবং তার থেকেও ভালো সেই শিলকে পুজো করব, যার থেকে পিষে মানুষ সংসারে কিছু খায়, সেই চাকিটাকে আমি পুজো করি। তো তার স্পষ্ট কথা। পরবর্তীকালে তিনি আর সেই ধরনের মানসিকতা নিয়ে থাকতে পারেননি। তিনি আনন্দমার্গী বিচারের সাথে যুক্ত হন, যেটা থেকে মুক্ত করার জন্য আমি অনেক চেষ্টা করি, কিন্তু পারি। সেই ধর্ম অবলম্বী অবশ্যই নিজেকে হিন্দু বলে গর্ববোধ করতাম। পুজো পাঠ আচার আচরণ সবই করেছি। শিব আমার ভক্তর আরাধ্য দেবতা ছিল। গ্রাজুয়েশন পাস করার পরে এক বন্ধুর সাথে আমি যাই পুরীর মন্দির। সেখানে আমি সারাদিন একটা গামছা পরে, আপনার মতন একটা গেরুয়া গামছা পরে, যেটা শার্ট পরেছেন সেরকম গেরুয়া শার্ট পরে সারাদিন কাটাই। আমি ভাবছিলাম যে সারাদিন এখানে থাকবো, কিন্তু ঝাঁটাপেটা করে দুপুরবেলা আমাকে বের করে, কেননা বলছে ঠাকুর এখন ঘুমোবে, ঠাকুর খাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার পরে ঘুমোবে। ওইটাতে যে আমার একটা, আপনাকে বের করতে হবে কেন ঠাকুর ঘুমালে? হ্যাঁ, তো ওটা নিয়ম নাকি? তখন আমার একটা মনের মধ্যে রেখা পাচ্ছিল যে ঠাকুর ঘুমোবে, ঠাকুর খাবে,
ঠাকুরের জন্য তো আমরা সব তার ভক্তরা বার হয়ে যাব, হোয়াট ইজ দিস? এই যে রেখাপাত করলো, তার থেকে আমি দুনিয়াটাকে আলাদা ভাবে যে দেখতে, ধর্মের বাইরে গিয়ে দেখতে চেষ্টা করলাম, এবং চেষ্টা করতে গিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক নিজের ভেতরে আসতে লাগলো। এমনি করে MA পাস করলাম। যদিও বাঙালি সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু কেউ আমাকে হিন্দু বলে বা বাঙালি বলে, আমি মানে MA পাস করা অবধি, PhD করা অবধি আমি আমার ঝাড়খণ্ডে সেই কোন রকমের কোন সেই ধরনের আচরণ ছিল না যে কেউ হিন্দু বলে আমাকে মানে ঘৃণা করছে, বা কেউ আমি মুসলমান বলে কাউকে ঘৃণা করছি। হ্যাঁ, 60-এর দশকে আমার যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গাতে আমি, আমাদের গ্রামে একটাই মাত্র মুসলমান পরিবার ছিল, দেখেছি কিরকম ভাবে তার ঘরটাকে ধ্বংস করে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল, তার সমস্ত কিছু জিনিস নিয়ে লুটপাট করে দিয়েছিল। তাতে কিন্তু আমি খুব দুঃখিত হয়েছিলাম। পরে তারা গ্রামে ফিরে এসেছিল, কিন্তু এই ঘটনা আমাকে খুব আলোড়িত করেছিল যে এটা কেন হয়, একটা গ্রামের মানুষ তাকে এরকম ভাবে ধ্বংস করে দেওয়া হয় কেন? কারা এই শক্তি? এই শক্তি তো ভালো শক্তি নয়। তো সে একটা ছাড়া, বাকি আমার মনের ভেতরে হিন্দু, মুসলমান, শিখ, পার্সি, ইসাই এই সমস্ত কিছু ছিল না। প্রথম আমাকে কেউ বাঙালিয়া বলে শব্দ উচ্চারণ করেছিল যখন আমি পাটনায় ANC ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজে পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে কাজ করছি। তখন কিন্তু আমার মাথা থেকে পা পর্যন্ত আগুন হয়ে গেছিল। আমি সামলাতে পারিনি। আমি তোমাকে টুটি টিপেই মেরে ফেলবো আজকে, যে আমি একজন ভারতীয়, আমি বাঙালি নই, তুমি আমাকে বাঙালি বলে চিহ্নিত করতে যাবে। আমাকে তো আজ পর্যন্ত কেউ বাঙালি বলে না, আমি তো একজন ভারতীয়, তুমি আমাকে বাঙালিয়া বলছো কেন? তারপর থেকে সে ভয় আর কোনোদিন আমাকে বাঙালি বলে। আর তারপরে এই মানে MA পাস করা শেষ করেছি, সেই সময় আমার এক বন্ধুর সংস্পর্শে আসি, এবং তারা বললো যে, আমি তো ঘোরাঘুরি খুব পছন্দ করতাম, তারা বললো যে তুমি কি স্টুডেন্টস একটা কনফারেন্স হচ্ছে, যাবে মুজফ্ফরপুরে? আমি বললাম হ্যাঁ যাবো। তখন সেখানে আমি গেছিলাম। সেখানে প্রভাস ঘোষ, যিনি এখন SUCI এর আপনার অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তার ভাষণ শুনছিলাম। তো স্বাধীনতা আন্দোলনের পরে জন্ম, কিন্তু তবু স্বাধীনতা আন্দোলনের নেতাদের প্রতি একটা স্বতঃস্ফূর্ত ভাবে চিন্তা ভাবনা, মানে তাদের প্রতি ভক্তি, কে জানে, এটা যেন আমার পাওনা নিজের থেকে, এটা জানতাম নিজে কোথা থেকে আসছে। আমাকে মনে হলো এই লোকটা তো মনে হচ্ছে সুভাষ বোসই বলছে, সেই প্রখর বক্তা তখন তার। আমি সারা মাঠে বসে কেঁদেছি যে এই লোকগুলোকে তো খুঁজে পাইনি, কোথায় ছিল এরা। পুরো আমার চিন্তাধারাকে পুরো উলট পালট করে তার সেই বক্তব্য, যে কেমন ভাবে আমাদের দেশে স্বাধীনতা আসলো, এবং স্বাধীনতাটা কেমন ভাবে এক হাতের থেকে অন্য হাতে চলে গেল, আর এটা আমাদের যথার্থ স্বাধীনতা হইলো না। এই স্বাধীনতা, আমাদের স্বাধীনতা চাইনি, আমাদের যারা স্যাক্রিফাইস করেছে তাদের স্বাধীনতা নিয়ে আসতে আমাদেরকে এই পুঁজিবাদী ব্যবস্থাকে ভেঙে নতুন করে সমাজবাদী ব্যবস্থা তৈরি করতে হবে। তার জন্য আমাদেরকে আত্মত্যাগ করতে হবে আবার নতুন করে। তো সেই আত্মত্যাগ করার কাজে নিযুক্ত হইলাম। আমি সবকিছু ভুলে প্রায় 3-4 বছর সেই তাতে লাগলাম। লেগে যাওয়ার পরে আমি চাইলাম যে না, শুধু এটা তো করলে হবে না, আমাকে আমার পড়ার যে আকাঙ্ক্ষা সেটাকেও তৃপ্তি দিতে হবে। তা আমি তখন ওই PhD প্রোগ্রামে জয়েন করলাম। PhD প্রোগ্রামে জয়েন করতে তখন এনারা ভাবলেন যে তাহলে তো অন্য লাইনে, ক্যারিয়ারিস্ট লাইনে চলে গেল, একে তো আর দিয়ে তো আর সমাজে পরিবর্তনের কাজ হবে না। তাই তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম
কিন্তু আমার হৃদয় থেকে তাদের সাথে সংযোগ রয়ে গেল, বা যতটুকু জ্ঞান আমি শিবদাস ঘোষের বিচারধারা থেকে পেলাম সেটা কিন্তু ভিতরে রয়ে গেল। কিন্তু সেই বিচারধারার মধ্যে যেটা মেন জিনিস যেটা দিলেন সেটা যে দুনিয়াটাকে তুমি মানুষের যে বিভেদ, ধর্ম, জাত, সম্প্রদায়কে কেন্দ্র করে এই বিভেদ দিয়ে দেখো না, তাহলে যথার্থ দেখতে পাবে। তুমি দেখো বর্গ দেখে, ক্লাস, রুল ক্লাস এন্ড রুলিং ক্লাস, যারা শাসিত হচ্ছে তাদের কথা চিন্তা করো, তাদের কথা ভাবে। শাসিতরা যে কে ধর্মের কে কি না সে চিন্তা করো, আর যারা শাসন করছে তাদেরকে আলাদা যা, এরকম ভাবে ক্লাস ওয়াইজ তুমি চিন্তা করো, তাহলে কিন্তু তুমি দুনিয়াটাকে বুঝতে পারবে। কেননা বিশ্ব ব্রহ্মাণ্ডটা ওই কন্ট্রাডিকশনের উপরেই চলছে। এই কন্ট্রাডিকশনটাকে যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার পরিষ্কার মন হবে, এবং তুমি দুনিয়াটাকে, বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে, সমাজটাকে ভালো করে বুঝতে পারবে। তার সেই বিচারটা এমন ভাবে কন্টিনিউ করেন প্লিজ। হ্যাঁ, এমন ভাবে হৃদয়ঙ্গম হলো যেটা নিয়ে আমি আজকেও চলি। এবং এই গত 10 বছরে বিজেপি আমলে আমার যতটুকু চিন্তা চেতনা ছিল, আমি যদি সবগুলোকে নিয়ে দিই একটা ইতিহাস হবে, একটা কাহিনী, মানে লম্বা বই হবে। অনেকে বলে বই লেখো না কেন, আমি লেখি না, দরকার নেই। আমি বোঝাবার চেষ্টা করেছি যে হোয়াট ইজ ন্যাশনালিজম। এই ফেক ন্যাশনালিজম বিজেপির, এটা ন্যাশনালিজম নয়। হ্যাঁ, এটা তো একদম সোজাসুজি এক ধরনের ফ্যাসিজম, এটা ন্যাশনালিজম হতেই পারে। আমি যখন লিখি তখন অনেকে আমাকে বলেছে তোমাকে কেউ আর ছাড়বে না, এবারে ছাড়বে না, তোমার উপরে হামলা হবে। আমার বাংলাদেশে বন্ধু আছে, সে বলে যে তুমি যা লেখো আমাদের দেশে যদি হয় তাহলে তো আমাকে তো অ্যারেস্ট করবে কিংবা মেরেই ফেলবে। তো এই ধরনের মানসিকতা এখনো রয়েছে। আই ডু নট কেয়ার কে আমাকে কি শাস্তি দেবে। আমার যা চিন্তা ভাবি, যে আমি তো কোনো স্বার্থ নিয়ে চিন্তা করি না বা কোনো লিখি না, আমি যেটা বুঝি, যেটাকে এইভাবে লেখা উচিত বা এই জিনিসটা বলা উচিত, তাই বলি। হ্যাঁ, বলুন, কি বলছিলেন? আপনার কি মনে হয় বিজেপি যেটাকে এই মুহূর্তে প্রমোট করছে বা যেই বেসডের উপরে তারা রাজনীতি করছে বা সরকার চালাচ্ছে, হিন্দু ন্যাশনালিজম, আপনি কি মনে করেন ইন এ লং রান এটা ভারতের জন্য মঙ্গলজনক কিছু? একদম না, একদম এটা মঙ্গলজনক হতেই পারে না। কেন, যারা বিজ্ঞানকেই মানে না, যারা আমাদের সিলেবাস থেকে যারা ডারউইনকে বাদ দিয়ে দিতে পারে, তারা কি করে মঙ্গলময় হতে পারে? তারা এই জিনিসটাই শেখাবে যে মানুষ হিসেবে জন্মেছো, মানুষের তো 5টা হাত, পা, নাক, কান, চোখ আছে। তো মানুষের সমাজটাকেও তো সেরকম ভাবে না ডিসিপ্লিন ভাবে তৈরি করতে পারলে তো তোমার সমাজটা চলবে না। তাই যারা ব্রাহ্মণ তারা মাথায় থাকবে, যারা শূদ্র তারা নিচে থাকবে, যারা বৈশ্য তারা পা হাত নিয়ে থাকবে। তো তাদেরকে যেমন তাদেরকে সেই ধরনের সম্মান দিতে হবে। এই যুক্তি চলে না, এই যুক্তি চলে না। এটা এক ধরনের, যেমন হিন্দু ন্যাশনালিজম তারা যেভাবে প্রমোট করছে, এখন এই প্রমোটের মধ্যেই হিন্দু ডক্টরিনে কি এই সাবজেক্টটাকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে অন্য বিশ্বাসী যারা, ফর এক্সাম্পল খ্রিস্টান হতে পারে, বুদ্ধিস্ট হতে পারে, মুসলিম হতে পারে, এদের সম্পর্কে তারা কমপ্লিটলি অ্যানোয়িং একটা স্ট্যান্স নিয়ে যেভাবে হিন্দু ন্যাশনালিজম প্রমোট করছে, এটা কি মনে করেন যে কারো সাথে প্রতিবেশী সুলভ আচার আচরণের মাধ্যমে একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব এই মুহূর্তে বিজেপি যেটা করছে? না না না, এই জন্যই সম্ভব নয় যে পুরো ইতিহাসটাই এরা, মানে এটা কল্পিত ইতিহাস। এই ইতিহাসের কোনো বাস্তবতা নাই। যেমন আপনার মোহাম্মদ আছে, তার সে রিয়েল ম্যান পৃথিবীতে জন্মেছে। জেসাস ক্রাইস্ট আছে রিয়েল ম্যান পৃথিবীতে জন্মেছে। গৌতম বুদ্ধ আছে রিয়েল ম্যান পৃথিবীতে জন্মেছে। এই ধরনের কোন হিন্দু ব্যক্তি আমার মনে হয় নাই।
কল্পনা জগতে অনেক অনেক উদাহরণ আছে, তাদের মধ্যে অনেক ভালো ভালো চরিত্র দৃষ্টান্ত আছে, কিন্তু সেই চরিত্র বাস্তবের সাথে কতখানি টিকে তার কোনো, রামের কথা যা বলেন, তো রামের কাহিনী কি, এটা শোষিত মানুষের কাহিনী তো নয়, একজন রাজার ছেলে রাজধর্ম পালন করেছে। তো আমার দেশের 95% যারা শাসিত মানুষ তারা তো রাজা নয়, তাহলে তাদের ধর্ম কি হবে? 5% লোকেদের রাজধর্ম রাম দৃষ্টান্ত হতে পারে, কিন্তু 95% যারা শাসিত তাদের দৃষ্টান্ত কে হবে? তাদের দৃষ্টান্ত তো মহম্মদ হতে পারে, তাদের দৃষ্টান্ত তো গৌতম বুদ্ধ হতে পারে, তাদের দৃষ্টান্ত যীশু খ্রিস্ট হতে পারে, যে তাদের সেই 95% মানুষের এ করেছে। আর আজকের যুগে আমি মনে করি যে ধর্ম কোনো প্রশ্নের উত্তর না। আজকে সত্য ধর্ম, বিজ্ঞান ধর্মী যদি না হয়, বিজ্ঞানকে ধর্ম যদি হিসাবে না গ্রহণ করতে পারে, কারণ বিজ্ঞান ধর্মটা হলো সমস্ত রকমের মেলামেশা, মানে খাদের উপরে, মানে তুমি সত্য কথা বলবে মানে সত্য কথা বলবে, তুমি ভালো মানে ভালো, তুমি খারাপ মানে খারাপ, মানে বিজ্ঞান এতে কোনো ভেজাল নেই। তো বিজ্ঞান ধর্মটাকেই আসল ধর্ম যদি মানা হয় তাহলেই সমাজের মুক্তি। আদারওয়াইজ কোন ধর্মই, আমি যে কোনো ধর্মের কথাই বলি, সেখানে তার থেকে আজ সমাজ মুক্ত হতে পারে। আপনার কি মনে হয় যে ভারতে হিন্দু ডক্ট্রিন দিয়ে যেভাবে বিজেপিকে সাজানো হয়েছে, রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করা হচ্ছে, সেখানে মাইনরিটিদের ওয়েলফেয়ারকে অথবা মাইনরিটিদের নাগরিক অধিকারকে মূল্যায়ন করা হয়েছে না অবমূল্যায়ন করা হয়েছে আপনার দৃষ্টিতে? আমি আরেকটা আজকে ভিডিও দেখছিলাম, দেশভক্ত বলে একজন ভদ্রলোক, উনি এটা চালান, ওনার গ্রুপ চালায়, তার সেটা আমি আজকেই পোস্ট করব, দেখবেন। তিনি বলছেন যে একটা কোন একটা 100-200 বছর সময়ে কোন মুসলমানরা কি করেছিল সেটাকে আজকে যদি তুলে ধরা হয়, এবং যদি আমাদের দেশের জুডিশিয়ারি সেটাকে সাপোর্ট করে, তো তাহলে যদি বুদ্ধিস্টরা সেই জিনিসটা করে যে আমরা এই একই কায়দাতে যে আমরা সমস্ত হিন্দু মুসলমান টেম্পল গুলোকে খোদাই করতে চাই, দেখতে চাই ওখানে কি আছে, আমাদের ওখানে আছে কিনা, তাহলে কি দাঁড়াবে? তো আমি মনে করি যে এই যে একটা একটা তৈরি করেছে একটা, মানে প্রিন্সিপাল, যে একটা সিদ্ধান্ত, বা যে হিন্দু ন্যাশনালিজমের সিদ্ধান্ত, এর কোনো বৈজ্ঞানিক আধার নেই। এটা সম্পূর্ণ ভোট রাজনীতিতে নিজেদেরকে গদিতে থাকা এবং দেশ পরিচালনা করা, কার স্বার্থে? না বহুরাষ্ট্র কোম্পানিদের স্বার্থে। তারই ওদের ভেতরেও তারপরে কোনো সেরকম রাস্তা নেই। ওদের উদ্দেশ্যটাই হলো যে জনগণকে মোবিলাইজ করব কি করে, জনগণকে মোবিলাইজ কার সাথে করব? না বহুরাষ্ট্র কোম্পানি। তাদের মাথাতে আছে যে বহুরাষ্ট্র কোম্পানি যদি না আসে তাহলে দেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ হবে, পুঁজি না আসলে সলভ হবে। আর যদি মোবিলাইজ না করতে পারি তাহলে বহুরাষ্ট্র কোম্পানিকে এখানে স্থান দেওয়া যাবে না, কেন তাদের জন্য থাকার জন্য জল চায়, তাদের থাকার জন্য জায়গা চায়, তো সেগুলোকে ওরা বিরোধ করবে। তো তাহলে সেই জনগণকে যদি মোবিলাইজ করে একদিকে করে নি ধর্মকে সামনে রেখে, তাহলে তাদেরকে সরিয়ে দিয়ে যে দেখে রাষ্ট্রের জন্য তোমাদের এই জায়গাটা ছেড়ে দিতে হবে, তাহলে তারা লড়াই করবে না। আর কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি চায় না যে আমরা সেই জায়গা যাই যেখানে জনগণ অসন্তুষ্ট হয় বা যেখানে মার্কেট আমাদের স্প্রেড করতে অসুবিধা হয়, তাই তারা এই জিনিসটা চাইছে। আমাদের দেশে যতটুকু মার্কেট স্প্রেড করার স্কোপ ছিল এতদিনে স্যাচুরেশন হয়ে গেছে। এখন ওরা চাইছে বড় বড় খাদান, বড় বড় মাইন্স,
হ্যাঁ, বড় বড় জমি যেখানে ওরা চাষ করে, এখানে চাষ করবে, ইউরোপে বিক্রি করবে বা বিভিন্ন দেশে বিক্রি করবে। তারা এই স্টেটে যেতে চাইছে। যেটা সবচেয়ে বড় বাধা হলো সেখানে জনগণ। জনগণ যদি একমুখী হয়ে যায় তাহলে কিন্তু এই কাজটা করতে সুবিধা। তাই এই যে রাষ্ট্রবাদ, এই রাষ্ট্রবাদ জনগণের রাষ্ট্রবাদ নয়। এই রাষ্ট্রবাদ হচ্ছে কর্পোরেট শ্রেণীর রাষ্ট্রবাদ, তারা যে দৃষ্টিকোণ নিয়ে দেশটাকে দেখতে চাইছে, সেই দৃষ্টিকোণটা ওরা চাইছে যে জনগণও সেই দৃষ্টিকোণটা নিয়ে নেয়। যদি সত্যিকারের কেউ আজকে জনগণকে বোঝাবার মতন কোন নেতৃত্ব বা কোনো পার্টি থাকতো, তাহলে এই জনবাদ, এই যে এদের যে রাষ্ট্রবাদ, এটা মানে প্রমাণিত হতো যেটা আর আসল রাষ্ট্রবাদ নয়, এটা এক ধরনের ধোঁকাবাজি। আপনি ভারতের একজন নাগরিক, আপনি কি মনে করেন ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের প্রত্যেকটা জায়গায় নাগরিক অধিকারকে স্টাবলিশ করা হয়েছে বা এই অধিকার জনগণ ভোগ করছে? না, আমি মনে করি যে আমাদের দেশে স্বাধীনতার পর থেকে কেবল গণতন্ত্র সংবিধান হয়েছে, গণতন্ত্রের নামে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, কিন্তু না রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ আছে, না সমাজ জীবনে গণতান্ত্রিক পরিবেশ আছে, না যারা রাষ্ট্র ক্ষমতায় থেকেছে তারা জনগণকে গণতান্ত্রিক চিন্তা চেতনায় তারা উদ্বুদ্ধ করেছে। সেইভাবে প্রশ্ন করার, জনগণকে প্রশ্ন করা যে আমি ভুল করছি কি ঠিক করছি তোমরা দেখো, প্রশ্ন করো। যারাই প্রশ্ন করেছে তাদেরকে লাঠিপেটা করেছে, তাদেরকে জেলে বন্ধ করেছে। তাই এই পরিবেশ যতক্ষণ পর্যন্ত না জনগণের মধ্যে চিন্তা চেতনার পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ পারিবারিক স্তর থেকে নিয়ে উন্নত স্তর পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত না গণতন্ত্র হইতে পারে। গণতন্ত্রের নামে চলছে কিন্তু দেশটা, কিন্তু গণতন্ত্র কোথাও খুঁজে পাওয়া যাবে। নাগরিক অধিকারের প্রশ্নে এক শ্রেণীর মানুষ স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে, আবার নাগরিক অধিকারের প্রশ্নে একেবারে অচ্ছুত পর্যায়ে গিয়ে কেউ কোনো অধিকারই পাচ্ছে না। এ ধরনের ভয়াবহতা দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক। বাংলাদেশ তার বাইরে না, ভারতও তার বাইরে না। আপনার দৃষ্টিকোণ থেকে এই ক্লাসিফিকেশন অফ ইটস অন সিটিজেন, এই বিষয়টা কি আপনার কাছে পেইনফুল মনে হয়, নাকি জনগণ এটাকে মেনেই নিয়েছে যে নাগরিক অধিকার হবে না? জনগণের চিন্তা চেতনা করার ক্ষমতা প্রায় শেষ। এবং এই যে হচ্ছে যে যারা অর্গানাইজড, যে সমস্ত ক্ষেত্রে লোকেরা অর্গানাইজড, যেমন ব্যাংকের ক্ষেত্রে অর্গানাইজড, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অর্গানাইজড, দে আর বেটার, দে আর প্রিভিলেজড। তারা নিজেদের কথা, বা যারা যারা সরকারি আমলাতে আছে তারা প্রিভিলেজড। এমনকি দেখুন একটা যে চাপরাশি পর্যন্ত, মানে ইভেন একটা যে আগে যে যারা ছিল চৌকিদার, তাদেরকেও এখন সরকারি ভাবে নিয়ে নেওয়া হয়েছে, তারা পর্যন্ত প্রিভিলেজ। একটা চৌকিদার হয়ে যাওয়ার পরে তার স্ট্যাটাস মানে ট্রিমেন্ডাসলি ইমপ্রুভ করেছে, এবং সেই স্ট্যাটাসটাকে মেনটেন করার জন্য তাদের সুখ সুবিধা বাড়ানোর জন্য গভর্নমেন্ট সচেতন। কিন্তু বাকি 99% লোকেরা যারা সরকারের বাইরে বা যারা অর্গানাইজ সেক্টরের বাইরে, তাদের যে অবস্থা, দুরবস্থা, তার নিয়ে কেউ সচেতন, তাদের জন্য চিন্তা করছে। আমি আপনাকে একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করি। এই বিজ্ঞানের যুগে বেশ কিছু রাষ্ট্র তারা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেছে। এখন নিউক্লিয়ার পাওয়ার যারা, তারা একটা অর্গানাইজেশন করেছে, করে এখন বিশ্বব্যাপী একটা রুল করার চেষ্টা করছে যে অন্যান্য কোন দেশ জন্য নিউক্লিয়ার ওয়েপন আর তৈরি না করে। এই বিষয়টা কি আপনার কাছে লজিক্যাল মনে হয়? না, দেখুন আমি চীনে গেছি, আমি রাশিয়া গেছি। রাশিয়াতে কনফারেন্সে 3 দিন অ্যাটেন্ড করেছি। রাশিয়ার যারা সৃষ্টিকর্তা, সেই লেনিন, স্ট্যালিনের একদিনও কারোর কাছ থেকে মুখে কোনো কথা শুনতে পাইনি। দ্বিতীয় কথা হলো, সেখানে শুনতে পেয়েছি কি না, আমরা 25% অফ দ্য জিডিপি এবারে ওয়ার উইপেন্স বিক্রি করে, মানে কি করুন 2017 সালের কথা। দ্যাট মিনস কি তারা ওয়ার উইপেন্সটাকে একটা মার্কেটেবল কমোডিটি করে
আর এটা এদের তো কোনো মার্কেট ভ্যালু তো অনেক হাই, দিয়ে পুরো দুনিয়াটাকে লুটে আমরা শক্তিশালী হয়ে থাকবো, এই পরিকল্পনা সবাই করছে যাদের কাছে আছে। তারা চায় না যে তাদের শক্তিটা অন্যান্য যাদের কাছে শক্তি নেই তারা যেন সেই শক্তিশালী হয়ে দাঁড়ায়। যদি তারা শক্তিশালী হয় তাহলে তাদের এই ওয়েপেন্স গুলো কিনবে কারা? তাই তারা চায় যে তাদের শক্তি যেন তাদের কাছেই থাকে, তাদের শক্তি যেন ডিসিমিনেট করে গরিব দেশের ভিতরে না যায়। তাই তাদের বিরোধিতা, তাতে করে তারা সেটাকে নিয়ে ব্যবসা করতে পারে। এবং তারা চায় যে ছোট ছোট দেশের মধ্যে লড়াই করিয়ে দাও, আর বলে যে এই ইউক্রেনসটা তো আমার ভালো, এই ইউক্রেনসটা আমার ভালো, দুজনকে টেরোরিস্ট দিকেও সাপ্লাই করবে, তার থেকেও পয়সা কামাবে, আবার রাষ্ট্রকেও সাপ্লাই করবে, তাদের পয়সা। এই তো দুনিয়াতে খেলা চলছে। ওকে, এখন এই প্রসঙ্গটাকে আমি যদি টেনে আনি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে, ভারত তার দেশের ভিতরে নাগরিক অধিকার দিতে ব্যর্থ হচ্ছে, নাগরিকদের ভিতরে সমতা আনতে ব্যর্থ হয়েছে, ইকোনমিক্যালি সোশ্যালি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতাকে তারা কন্ট্রোল করতে পারে না, সেক্ষেত্রে তারা যদি বলে বাংলাদেশে হিন্দু মারা হচ্ছে, হিন্দুদের রক্ষা করতে হবে ওখানে, এটা কি আসলে কি হিন্দু রক্ষা নাকি একটা ছোট কান্ট্রিকে সাপ্রেস করা? আপনার কি মনে হয়? আমার মনে হয় যে নিজেদের দেশের যে সমস্ত সমস্যা সেগুলোকে নিয়ে আগে বেশি চিন্তা ভাবনা করা উচিত। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলি যে আমি আমার সমাজ থেকে বিচ্ছিন্ন। যদি বলেন কেন, এই জন্য বিচ্ছিন্ন যে আমি 2000 সালে যখন পৃথিবী গেল যে 2000 ঘড়ি চলবে না এইসব, তখন আমি গ্রামে চলে যাই। গ্রামে গিয়ে বলে যদি চলেই যেতে হয় পৃথিবী থেকে, তাহলে আমি একটা গ্রামে গিয়ে সমস্ত আদিবাসীদেরকে খাওয়াই। তখন কিছু পয়সা টয়সা ছিল, আমি সেখানে সারাদিনের খাওয়ার ভোজনের ব্যবস্থা করেছিলাম এবং তাদের সাথে আমি করে একটা প্ল্যান দিয়েছিলাম। তারা প্ল্যান সাকসেসফুলও করেছিল, পরে সেটার প্ল্যানটা টিকে থাকেনি। মানে ফুড সিকিউরিটি করার একটা প্ল্যান দিয়েছিলাম, হয়েছিল পরে। তো তার থেকে অনেক ছেলে মেয়ে আমার সাথে ছিল, লাস্টে 2004 অব্দি তারা সবাই চলে যায়। চলে যাওয়ার পরে একটাই মেয়ে বেঁচে থাকে, সে হচ্ছে আদিবাসী। সে বললো আমি কোথাও যাব না, যদি আমার এখানে কোনো থাকা ব্যবস্থা করে দাও। তো তখন আমি তার আগে পর্যন্ত আমি ভবঘুরে, যেখানে দিদির বাড়ি, মাসির বাড়ি, কাকার বাড়ি, দাদার বাড়ি ঘুরে বেড়াতাম। ওর জন্য আমাকে একটা বাড়ি বানাতে হলো এবং সে সেইখানটাতে থাকতে লাগলো, আমি বাড়ি ঘুরে বেড়াতাম। এই যে বাড়ি বানালাম, একটা আমার জায়গা হলো, ঠাঁই হলো, আমিও তখন ফিল করলাম যে কেন লোকে ঠাঁই চায়, আর ও আমাকে সাপোর্ট করলো। এন্ড তখন ও ছিল 19 বছর, আজকে তার বয়স 41 বছর। তো সে রয়ে গেল এবং ওই এখনো অব্দি আমার মানে কি বলবেন সাপোর্ট করে চলেছে। তারই ক্যান্সার, তারই ট্রিটমেন্টে এসেছে। তো যখন সে আমাকে একটা স্থায়ী ভাবে বসবাস করার একটা স্কোপ করে দিল, তখন আমার যত আত্মীয় ছিল আস্তে আস্তে করে কেটে পড়লো যে আদিবাসী মেয়েকে সে রেখেছে, অতএব সে জাতিভ্রষ্ট। সমাজ, গ্রাম, যে গ্রামকে আমি প্রাণের চেয়ে ভালোবাসি, তারা কেউ আমার কাছে আসে না দেখা করতে। তখন বুঝলাম যে এই যে হিন্দু এরা করে, এই উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দুকে যতটা ঘৃণা করে, আমরা বড় উচ্চ বর্ণের মুসলমানরা উচ্চ বর্ণের হিন্দুদের সাথে ততটা ঘৃণা নাই। যারা ব্যবসায়ী বর্গ, উঁচু বর্গের লোকেরা, তাদের যে আদান প্রদান আমি দেখেছি, তাদের মধ্যে হিন্দু মুসলমান নাই। এই ঘৃণাটা আরো বেশি মারাত্মক। তাহলে যেখানে এত বেশি ঘৃণার পাহাড় রয়েছে, সেখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আরে 1905 সালের আগে তো এটা তো ভারত তো বাংলার একটা পার্ট। কে বলছো যে তারা শত্রু? তারা বাংলার একটা পার্ট। সেখানে 5 সাল ইংরেজ ভাগ করে দিল, আদারওয়াইজ ইট ইজ এ পার্ট অফ দি কান্ট্রি। তাহলে সেখানে যারা বাংলাদেশের লোকেরা, তারা আমাদের কি করে শত্রু হতে পারে? তারা তো আমাদের ভারতীয়রাই।
একটা ইংরেজের মানে কুচক্রে তারা আলাদা হয়েছে। দ্বিতীয় কথা হলো, অনেকে বলে যে ভালোই হয়েছে, ভাগ হয়েছে, যদি না হতো তাহলে এই চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির বদলে কোনো মুসলমান মিয়া লোক হতো। এই ধরনের চিন্তা ভাবনা এরা অবান্তর বলে মনে হয়। গণতন্ত্রেতে আমি যে বিষয়টা নিয়ে রিসেন্ট এপিসোডটা হলো, ইসকন নামে একটা সংগঠন আছে, যেটাকে তারা বলে যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর কৃষ্ণ কনসাসনেস। এখন এটার ফাউন্ডার 1966 সালে নিউ ইয়র্কে এটাকে প্রতিষ্ঠা করেছে, এবং উনি বলেছে এই ইসকনের সাথে হিন্দুত্ববাদের কোনো সম্পর্ক নেই। ওপেনলি বলেছে ইসকনের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই। তাহলে ইসকন কি? ইসকনকে তারা ব্যাখ্যা করছে ইটস এ ডিফারেন্ট সেক্ট। তারা এই সেক্টটাকে নিজেরা তৈরি করেছে, এবং তৈরি করার পরে এখানে তাদের সেক্ট সম্পর্কে একটা কথা বলেছে। সে 1966 একটা আর্টিকেলে সে লিখেছে, there is a misconception, wrote Prabhupada, the founder of ISKCON, in 1977 in Science and Self-Realization, that the Krishna consciousness movement represent the Hindu religion, which is completely inaccurate. এখন এই ইসকন নামক একটা সংগঠন, যার হেডকোয়ার্টার আছে মায়াপুর, ইন্ডিয়া, এবং বাংলাদেশে শত শত মন্দির গড়ে উঠেছে এই ইসকনের নাম দিয়ে। এখন এই ইসকনের একটা অংশ তারা থাকে চিটাগং এরিয়ায়, তারা স্ট্রং। ওখানে তারা একটা মুসলমান একটা লোক, একজন লয়ার, তাকে ধরে তারা জবাই করেছে। এখন যেই লোকটা এই ইসকনের গ্রুপটাকে নেতৃত্ব দিচ্ছে তার নাম হচ্ছে চিন্ময় দাস। তার সম্পর্কে হিন্দুরা যথেষ্ট এলিগেশন এনেছে, ধর্ষণ থেকে শুরু করে চুরি, ছেঁচড়ামি, বহু কিছু। বাট দ্যাটস হিজ পার্সোনাল ম্যাটার, এটার ভিতরে আমি নাক গলাতে যাব না। কিন্তু তাকে অ্যারেস্ট করার সাথে সাথে ভারতীয় গভর্নমেন্ট এমন ভাবে চড়াও হয়েছে বাংলাদেশের উপরে, তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে পোট্রে করার চেষ্টা করছে যে সে হচ্ছে মোল্লা মোহাম্মদ ইউনূস। ওই আফগানিস্তানে যেসব মোল্লারা আছে তাদের সাথে কম্পেয়ার করছে, বহির্বিশ্বে বাংলাদেশকে ডেমোনাইজ করছে, বলছে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। এখন পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে গেছে যে বাংলাদেশে এখন এই ইসকন এবং হিন্দুত্ববাদ, এবং ভারত কি বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে, এটা নিয়ে জাতিসংঘ পর্যন্ত লোকজন এসে, ইউনাইটেড স্টেটস এর লোকজন এসে ডিবেট করছে। এখন আমি একটা জিনিস বুঝি না, বাংলাদেশের আভ্যন্তরে যদি হিন্দু বা মুসলমান এ ধরনের কোন রায়ট আমি বাংলাদেশে আমার জন্মের পরের থেকে আমি শুনি নাই। এখন এই হিন্দু বিষয়টাকে ইন্ডিয়া যে কোনো সময় ইনস্টিগেট করে, যেখানে হিন্দু নিজে তাদের ধর্মীয় সম্প্রদায় মুসলিমদেরকে, খ্রিস্টানদেরকে, বুদ্ধিস্টদেরকে প্রোটেক্ট করতে পারে না। আপনার কাছে কি মনে হয় ভারত অযাচিত ভাবে অন্য একটা দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে তারা রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু গেইন করার জন্য বাংলাদেশে এই সিচুয়েশন তৈরি করছে? আপনার কি এ ধরনের মনে হয় কিনা? দেখুন, ভারত বলতে তো আর যারা শাসক যারা তারাই ভারত নয়। ভারত মানে আমি বুঝি যে যারা শাসিত তারাও ভারত, আর যারা শাসন করছে তারাই ভারত। আমি সারা পৃথিবীকেই ভাবি দুভাগে দেখি। বাংলাদেশ মানে হচ্ছে যারা শাসন করছে তারাই বাংলাদেশ নয়, যারা শাসিত হচ্ছে তারাই বাংলাদেশ। সারা পৃথিবীর এই দেশগুলোকে এরকম ভাবে আমি দেখি। আমি যেটা বিশ্বাস করি যে আমরা যারা বাংলাদেশের নিবাসী সাধারণ লোক আর পাকিস্তানের সাধারণ লোক,
ভারতের সাধারণ লোক, আমাদের জীবনযাত্রার মধ্যে যে সমস্যা সেগুলো সব এক। আমি তাই একমত। আমাদের মধ্যে হ্যাঁ, আমি তাই একমত। আমার হ্যাঁ, তাই আমাদের আমাদের চিন্তা চেতনাটাও এক হয়। আমাদের যারা চাল পরিচালনা করছে তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করে আমাদের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করে দিচ্ছে যে যে পাকিস্তান আমাদের বিরোধী, মানে বা বাংলাদেশ আমাদের বিরোধী। কিন্তু আমি মনে করি না যে আমি ভারত মানে সেই ভারতকে মনে করি যারা দেশের শাসন করছে। এখন দেশের শাসন যদি করে আমাদের বিজেপি, তাহলে নট নেসেসারি ওটাই ভারতের আহ, কথা। কেন তারা হয়তো 30%, 40% লোকেদের দ্বারা প্রতিনিধিত্ব, 30% লোক দিককে দিয়ে তো আর ভারত হবে না। এবং যারাও 30% ভোট দিয়েছে তারাও কতখানি সচেতন ভাবে দিয়েছে বিজেপিকে, তারও তো কোনো তার বিচারকে আমার মনে হয় সেটাও তার মধ্যে অনেক রকমের গোলমেল আছে। এখানে ইভিএম, এখন প্রশ্ন উঠছে ইভিএম মেশিনকে নিয়ে, এখন প্রশ্ন উঠছে টাকার খেলকে নিয়ে, যে লোকেরা টাকা নিয়েছে পয়সা দিয়ে ভোট দিয়েছে। তো তাহলে আদর্শ বলে তো কিছু নেই। তাহলে সেই ক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব যারা করছে তারাই যে আসল ভারতকে প্রতিনিধিত্ব করছে বলে আমার মনে হয়। তাই এবং পুরো দেশটা এখন তো পুরো সারা পৃথিবী লিঙ্কড। এখন তো আর কোনো দুটো ভাগও নেই, ইউনিপোলার সিস্টেম। এখন ইউনিপোলার সিস্টেম যে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কোন দিকে কি খাতায় কোন রাজনেতাকে, কোন রাজনীতিকে প্রমোট করছে, কোন রাজনীতিকে উঠাচ্ছে, কোন রাজনীতিকে বসাচ্ছে, তাদের এই জিনিসটা ম্যাটার করছে, নাকি জনগণ যা চাইছে সেটা ম্যাটার করছে। তাই জনগণের স্বার্থের কথা চিন্তা করে যদি আজকে প্রফেসর ইউনূস কিছু স্টেপ নিতে যান, তখন সারা বিশ্বের মালিকদের, যারা যারা রাষ্ট্রতন্ত্র পরিচালনা করছে তাদের বিরুদ্ধে যদি যায়, তাহলে তারা তার বিরুদ্ধে কথা বলতেই পারে, বলবে। তাই জনগণের জন্য কিছু হচ্ছে না। তাই আমাদের দেশের জনগণকে তারা উদ্বুদ্ধ করতে পেরেছে অনেকটা। রাম হিন্দু মন্দির, হ্যাঁ, একটা 10 বছরে যে সমস্ত যে সমস্ত আন্দোলন ওরা চালিয়েছে, ধার্মিক আন্দোলন, তার সাথে জনগণের আন্দোলনের সাথে কোনো যোগ নাই। তার সাথে মানুষের আন্দোলনের কোনো যোগ নাই। মানুষের আজ ছটফট করছে, এখানে সব জিনিসের দাম এত বেশি বেড়ে গেছে, সাধারণ মানুষ দিশাহারা, বেকার চরম সীমাতে পৌঁছে গেছে। তার মধ্য থেকে যে 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 কোটি সমাজে একটু আধটু দেখা যাচ্ছে যে চারদিকে, সেটা হচ্ছে যে বাইরের দেশের, এখন তো ওপেন হয়ে গেছে দেশটা, বাইরের দেশের সমস্ত রকমের কোম্পানি এসে এখানে দোকান খুলছে। সেই তাতে ভাগাচোরা হচ্ছে কিছু, তাতে কিছু এমপ্লয়মেন্ট হচ্ছে, তাতে সেই এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। বাড়িতে ছাদ নেই তবুও মোটরসাইকেল কিনতেই হবে, সেই দেখা যাচ্ছে তাহলে গ্রামে 10টা মোটরসাইকেল হলো, দেশ বিকাশ হচ্ছে। আর সেই সাইকেল গুলো চালাবার জন্য তাহলে একটা রাস্তা ঠিকঠাক করতে হচ্ছে, সেই রাস্তা ঠিকঠাক হচ্ছে, সেটা বিকাশ হচ্ছে। মানুষের মনের বিকাশ কোথায়? মানুষের মনের বিকাশ যদি রাষ্ট্রীয় পর্যায়ে, মানে আমি জানি ফিলোসফিক্যালি আপনি আপনার কোনো কথার প্রতিবাদ করার মতো ইনফরমেশন আমার কাছে নাই, কিন্তু একটা বিষয় আমি বুঝি, আমরা একটা রাষ্ট্রীয় অবকাঠামো বা একটা সিস্টেমকে আমরা বিশ্বাস করি। ভারত তার নিজস্ব পন্থায় একটা রাষ্ট্রীয় কাঠামো তারা পরিচালনা করে বেসড অন দেয়ার অন ফিলসফি। পাকিস্তানও তাই করে, বাংলাদেশও তাই করে। কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে প্রতিটা রাষ্ট্রের দায়িত্ব আছে প্রতিবেশী সুলভ আচার আচরণ করা। আমরা এই দ্বাবিংশ শতাব্দীতে এই মুহূর্তে এসে দেখি ভারত তার চারপাশে কোনো একটা রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক তৈরি করে এই সম্পর্কটাকে স্টেবল রাখতে পারে না বা রাখতে চায় না, স্রেফ অ্যাগ্রেসিভ ওয়েতে তাদের অ্যাপ্রোচের জন্য। আমি যদি আপনাকে এমনি বলি, আমি আর আপনি দুইজনের শুভাকাঙ্ক্ষী, আমরা দুইজন শাসিত বা শোষিত, আমরা শাসক শ্রেণীর না। আমরা যদি বলি যে আমি বাংলাদেশের একজন নাগরিক, আপনি ভারতের একজন নাগরিক, ভারত রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে যেভাবে সাপ্রেস করার চেষ্টা করছে, এটা কি ভারতের জনগণের দৃষ্টিতে পড়ে কিনা? না, যদি সেই ধার্মিক দৃষ্টিকোণ নিয়ে দেখছি, আমি যদি হিন্দু দৃষ্টিকোণ নিয়ে দেখি, তাহলে কিন্তু আমাদের তৎক্ষণাৎ
আমরা সেই রাষ্ট্রের দৃষ্টিকোণ নিয়ে চলবো এবং সেটা তার বলবে হ্যাঁ ভালোই হচ্ছে, ওখানে আমরা আমাদেরকে মারছে ওদিকেও মারা, বা ওদের বিরুদ্ধে সারা পৃথিবীকে আমরা তুলপাড় করে যাতে যদি কিছু খরচাও করতে হয় আমরা করব, মানে এই ধরনের মানসিকতা স্বতঃস্ফূর্ত ভাবে এসে যায়। কিন্তু আমাদের দেশে তো আমার মতন সেই রকমের মানসিকতা নাই বললেই চলে। সমস্ত লোকেরাই চিন্তা করে ধর্মকে ভিত্তি করে, ধার্মিক দৃষ্টিকোণকে ভিত্তি করে। সেই ধার্মিক দৃষ্টিকোণের উপরে ওদের কবজা, যারা শাসক শ্রেণী, তাই তাদের চিন্তাটাকে ওরা ধর্মের মাধ্যমে তাদের চিন্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো তার ফলে কি হচ্ছে যে দেশে, হ্যাঁ, তো তার ফলে দেশের, হ্যাঁ বলুন, সরি কন্টিনিউ করেন, ফিনিশ করেন প্লিজ। তা দেশের চিন্তা এখন সাধারণ মানুষের চিন্তা করার কিছু স্কোপই নয়, চিন্তা শক্তিটাই নেই বলতে পারা যায়। তারা চিন্তা করে যে দুমুঠো কি করে খাবার পাবো, একটা মোটরসাইকেল কি করে, একটা ঘর কি করে বাসস্থান পাবো, আর সরকারি সুযোগ সুবিধাগুলো কি করে পাবো। যারাই দেবে তাদের ঝান্ডাই বই, মানে কোনো নীতি নাই, মূল্যবোধ নাই, চিন্তা শক্তি নাই, জ্ঞান নাই, বিজ্ঞান নাই, এরকম একটা অন্ধকার যুগের মধ্যে আমরা বাস করছি। তাহলে সেখানে বাংলাদেশে এই মুহূর্তে একটা ইন্টারিম গভর্নমেন্ট দেশ চালাচ্ছে এবং ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমেরিকায় লেখাপড়া করেছে, বাইরে লেখাপড়া করেছে, অভিজ্ঞতা অর্জন করেছে, বাংলাদেশে গিয়ে একটা মাইক্রো ক্রেডিট একটা ব্যাংক তৈরি করেছে, উনার ভিশন নিয়ে পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছে। উনি রাজনৈতিক দল গঠন করেন নাই, এই মুহূর্তে উনার বয়স 84 বছর। বাংলাদেশে গিয়ে উনি বাংলাদেশের যে রাজনৈতিক অব্যবস্থা 1971 সাল থেকে বাংলাদেশে আমরা যেটা বলি যে রাজনীতিকে কখনো ইনস্টিটিউশনালাইজড করতে দেওয়ার বদলে ভারত এখানে পরিবারতন্ত্র কায়েম করেছে তার নিজের স্বার্থে। কিন্তু এই মুহূর্তে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে একটা জিনিসই শুধু তৈরি করছে, সেটা হচ্ছে ভারতে যেমন ধর্মীয় সম্প্রীতিটাকে নষ্ট করে বিজেপি সরকার চালাচ্ছে, ঠিক ওই ধর্মীয় উন্মাদনা বাংলাদেশে তৈরি করার জন্য একটা গ্রুপকে আমি মনে করি যে এই ইসকন নামের এই সংগঠনটাকে ভারত সরকার ব্যবহার করছে এই ধরনের একটা ক্লাস তৈরি করার জন্য, যা আমাদের দেশের জন্য বা আমাদের রিজিয়নের জন্য, ভারতের জন্য যেমন ভালো না, বাংলাদেশের জন্য ভালো না, যেটা আপনি বলেছেন যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি। কিন্তু এই বিষয়টাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার মতো আসলে সুযোগ আছে কিনা এই সময়টায়, যে সময়টা আমরা বাস করছি? আমার মনে হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা সুযোগ তো আছে, কিন্তু দেখা উচিত এই জন্যই নয় যে এর পেছনে যে রাজনীতি যেটা কাজ করছে সেটা হচ্ছে যে, যেটা শেখ হাসিনা বলছিল যে আমাদেরকে কিছু প্রেসারাইজ করা হচ্ছিল, তার যেটা মানিনি তার জন্য আমাদেরকে জনগণকে ই করে মিসগাইড করে আমাকে তো উৎখাত করা। তো সেটাই যদি হতো তাহলে অপরিস শক্তি যারা চাইছিল যে জিনিসটাকে তাকে উৎখাত করতে, তো তাহলে মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসলে তো তাহলে শান্ত হবার কথা ছিল, তাহলে অশান্ত হওয়ার কথা ছিল না। তাহলে নিশ্চয়ই তিনি জনগণের জন্য কিছু এমন কিছু চিন্তা ভাবনা করছেন, যার মানুষের জন্য কিছু চিন্তা ভাবনা করছেন বলে এই হিউম্যান ক্রাই হচ্ছে। যদি তিনি সত্যিকারের এই একটা কিছু স্বার্থান্বেষী লোকেদের, যারা বিশ্বব্যাপী বিশ্বায়নে তারা যারা এক জাতি এক ধর্মের লোক বলে মনে করে, তাদের কথা চিন্তা করতেন, তাহলে আমার মনে হয় এই সমস্যার সৃষ্টি তারা করতেন। আমার কেন যেন মনে হয় এই বিষয়টাকে আমি এভাবে দেখি, আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে যারা শাসক অথবা শোষক আমরা যেভাবেই দেখি, এবং যারা শাসিত, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে গিয়ে উনি জয়েন করেছে, ওনাকে এনেছে, সিলেক্ট করা হয়েছে ওই শাসিত যারা, শোষিত যারা, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছে যে আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন এটাকে তুমি, বা রাষ্ট্রীয় ইনস্টিটিউশন যেটা, এটাকে আপনি মেরামত করেন। এখন এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস
শাসিতের পক্ষে যদি কাজ করে এটার ব্যবস্থা তৈরি করে, সেটা দেখা যায় ইট গোজ এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া। এখন ইন্ডিয়া যে কোনো উপায়ে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জনকে আন্ডারমাইন করে আবার হাসিনার মতো কোনো একজন অশিক্ষিত লোভী একজন মানুষকে আবার বসাবে তাদের রাষ্ট্রীয় প্রয়োজনে। কিন্তু এখন রাষ্ট্রীয় প্রয়োজনটাকে ব্যবহার করার জন্য তারা বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে, অথচ ইন্ডিয়া নিজে তার দেশে সংখ্যালঘুদের উপরে কিছুই করছে না, সংখ্যালঘুদের ইন্টারেস্ট প্রোটেক্ট করছে না, তাদের নাগরিক অধিকার প্রোটেক্ট করছে না, কিন্তু অন্য একটা দেশে গিয়ে তারা বলে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করছে। এই বিষয়টার ভিতরে একটা ডাবল স্ট্যান্ডার্ড কমনলি দেখা যায়। এটা ভারতের সাধারণ জনগণ দেখে কিনা যে এটা ডাবল স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া, দ্য ওয়ে দে আর জাজিং এন্ড ট্রিটিং ইন বাংলাদেশ। না, ভারতের সেরকম সাধারণ লোকেদের সেরকম চিন্তা চেতনা নেই বলে মনে হয়। কেন এখানেও এমন একটা গত 10 বছরে যে সামাজিক মানসিকতা সৃষ্টি হয়েছে, তাতে এখন প্রত্যেকটা লোকই ধর্মভিত্তিক চিন্তা চেতনা করছে। তাই ধর্মকে যখন ভিত্তিক চিন্তা ভাবনা করছে, যখন তারা যখন খবর শুনছে যে বাংলাদেশে হিন্দুদেরকে মারছে, তখন তারা অবভিয়াসলি এই গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসছে। বা তারা যে নেগেটিভ তৈরি করেছে, এবারে যে দুটো জায়গাতে ইলেকশন, দুটো জায়গাতে, এক জায়গাতে তো নাক গলাতে পারেনি ঝাড়খণ্ডে, মহারাষ্ট্রে, হ্যাঁ বটোগে তো কাটেগে, মানে এক যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে তোমাদেরকে মেরে ফেলবে, কারা মেরে ফেলবে সেটা উজ্জ্বল রেখেছে। তো এই নেগেটিভ গুলো খুব খাচ্ছে লোকেরা, যাতে সেখানে আনএমপ্লয়মেন্ট ইস্যু না, প্রাইস রাইজ কিছু না, জিনিসপত্রের দাম মানে অরাজকতা কিছু না, রেপ কিছু না এগুলো। আরে আমরা মানে গর্ব সে বলো হিন্দু হ্যাঁ, এই মানসিকতা। কিন্তু একটা বহু সংখ্যক জনগণ যারা দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, তারা কিন্তু জিনিসটা ধরতে পেরেছে। তাদের মধ্য থেকে কিন্তু এই বিজেপির এই ন্যারেটিভ যে আমরা হিন্দু, আমাদের হিন্দুস্তান, সারা পৃথিবীর আমাদের হিন্দু, এই জিনিসটা ওরা বুঝতে পেরেছে যে না, এরা আসলে হিন্দুর নাম করে আমাদের কাছ থেকে সবকিছু ছাড়িয়ে নিয়ে আর এদের মালিকদের দিতে চাইছে। এরা কোনোদিনই তাদের ছেলে মেয়েদিকে আমাদের সাথে বিয়ে দিবে না, তাদের ঘরে আমাদের সমাদরে সমান সিংহাসনে বসাবে না। হ্যাঁ, দু একজন কে হয়তো মন্ত্রী বা রাষ্ট্রপতি বা বানিয়ে দিল, সেটা একটা আলাদা শোকেস করে, কিন্তু এরা আসলে আমাদের ভেতর থেকে ভালোবাসে না। এই জিনিসটা দলিত সম্প্রদায়ের লোকেরা, বিশেষ করে যারা আপনার বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা জিনিসটা রিয়েলাইজ করেছে। আর মুসলমানরা তো ভালো করে বুঝেছে যে না, এরা ঘোর মানে অল্প সংখ্যক বিরোধী। আর নিচু সম্প্রদায়ের লোকেরা যারা, তারাও জিনিসটা অল্প বিস্তর বুঝতে পারছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে চাচ্ছি, যেটা আপনি বলছেন দলিত হিন্দু ভাই যারা আছে তাদের সম্পর্কে আপনি যেটা বললেন, আমি যদি আপনাকে এমনি জিজ্ঞাসা করি, বাংলাদেশে আপার কাস্ট হিন্দুদের সংখ্যা যে খুব একটা তা কিন্তু না। বাংলাদেশে নিম্নবর্ণের হিন্দুদের সংখ্যা অনেক বেশি, এবং এই নিম্নবর্ণের হিন্দুরা যদি ভারতে যায়, তারা ওই নিম্নবর্ণের হিন্দু হিসাবেই তাদেরকে ট্রিট করা হবে। কিন্তু নিজ দেশে নিম্নবর্ণের হিন্দুদের ওয়েলফেয়ার নিয়ে মোদি বা বিজেপির কোনো মাথা ব্যথা নাই, কিন্তু বাংলাদেশের নিম্নবর্ণের হিন্দুদের নিয়ে বিজেপির এই হোলি খেলা, বিজেপির এই চিল্লাচিল্লি, বিজেপির এই সচেতনতা, আপনার কাছে মনে হয় না এটা জাস্ট রাজনৈতিক ভণ্ডামি? একদম একদম। আমি ডক্টর মদন সরকার, আজকের আমার আর আপনার কনভারসেশন, আমি এটাকে এভাবে মূল্যায়ন করি। হঠাৎ করে আজকের আমি চিন্তা করি নাই আপনার এই জ্ঞান গর্ভ আলোচনা নিয়ে আমি এতটা এনজয় করব আপনার কথাবার্তা। আমি যখন কথা শুরু করেছি আমি তখন চিন্তা করি নাই, কিন্তু যত কথা আপনি বলছিলেন
আমার এই শোটাকে আমার মনে হচ্ছে আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি চালায় নাই আমার মানসিকতায়। কিন্তু একটা জিনিস, যে কোনো একটা বিষয়ের উপরে একটা কনভারসেশন একদিনে আমরা শেষ করতে পারবো না। ইতিমধ্যে আমি আর আপনি কথা বলেছি, ইতিমধ্যে 56 মিনিট আমরা কথা বলেছি। তো আমি চাচ্ছি আমার আর আপনার কনভারসেশনটাকে আমি কন্টিনিউ করতে চাই। সপ্তাহে অন্তত 1 বার বা 2 বার আমি আর আপনি যদি বসি এবং এক একটা সাবজেক্টের উপরে আমি আর আপনি যদি খোলা মন নিয়ে আলাপ আলোচনা করি, তাতে কি হবে, আমাদের দেশের বাংলাভাষী মানুষগুলো এই কথা থেকে যদি কিছু শিখে আমি খুশি হব, কিন্তু কিছু জানার সুযোগ পাবে। আপনি এই সুযোগটা যদি আমাকে দেন, এই সময়টা যদি আমি আর আপনি হিসাব করে বের করতে পারি, আমি খুশি হব। আজকের এই পর্যায়ে আমি বলবো, আজকের আমার আর আপনার আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন, আপনার হাতে যথেষ্ট সময় আমি দিলাম। আপনি 30 সেকেন্ডে করতে পারেন, 20 সেকেন্ডে করতে পারেন, 10 সেকেন্ডে করতে পারেন। আমি চাচ্ছি আজকের আমাদের আলোচনাটাকে আপনি সামারাইজ করুন। না, সামারাইজ করার ইচ্ছা ছিল এবং আরো কিছু বলারও ছিল, কিন্তু আমার দেখছি ব্যাটারি ডাউন হয়ে গেছে আর ওকে, হয়তো বন্ধ হয়ে যাবে। ওকে, বন্ধ হয়েও গেল বোধহয়। হ্যাঁ, বন্ধ হয়ে গেল। তো ইনশাআল্লাহ হ্যাঁ। তাইলে আগামী কালকের আমরা কথা বলে নেব এবং আমরা আরেকটা ডেট সেট করে আমি আর আপনি আবার কথা বলবো। এটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক। তো ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। আমার জন্য, আপনার জন্য শুভকামনা রইল। আপনিও ভালো থাকবেন। জি, তো ঠিক আছে। ঠিক আছে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো আজকের। একটা কথা আপনাদেরকে আমি বলি, উনি একজন জ্ঞানী মানুষ, উনি একজন শিক্ষিত মানুষ। ওনার সাথে কথা বলে একটা জিনিস আমার মনে হয়েছে, সেটা হচ্ছে উনি ধর্মটাকে আমি আপনি যতটা সিরিয়াসলি নেই ব্যক্তি জীবনে, উনি ধর্মটাকে এত সিরিয়াসলি না নিয়ে উনি দৈনিক জীবনযাত্রা এবং মানবিকতাটাকে প্রাধান্য দিয়ে উনি লেখাপড়া করেছেন, নিজেকে শিক্ষিত করেছেন, সংসারে কতটুকু ঢুকেছেন এটা সম্পর্কে আমার খুব একটা জানার সুযোগ হয় না, কিন্তু পরিচ্ছন্ন একটা জীবনযাত্রা ওনার ভিতরে আমি দেখেছি। এখন ভারতে ধর্মীয় বৈষম্য এবং নাগরিকদের বৈষম্য, এই বিষয়টা ওনার চোখে পড়েছে। এই বৈষম্যগুলো নিয়ে ক্রিটিসাইজ করতে গিয়েও আমি যেভাবে বাংলাদেশে ক্রিটিসাইজ করি, উনি ভদ্রভাবে একজন শিক্ষিত মানুষ হিসাবে অতটা ক্রিটিসাইজ করেন নাই, কিন্তু উনি ওটাকে ক্রিটিসাইজ করেন, উনি ওটাকে সাপোর্ট করেন নাই। এখন বাংলাদেশের হিন্দুদের নিয়ে এবং নিম্নবর্ণের হিন্দুদের নিয়ে ভারত যেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য যে কাজগুলো করছে, এই কনভারসেশনটা আমি ওনার সাথে কন্টিনিউ করব। আমি বাংলাদেশের লোকজনদেরকে এনে কথা বলতে পারি, বাংলাদেশের কোনো একজন টিচারকে এনে কথা বলতে পারি, কোনো মন্ত্রীকে এনে কথা বলতে পারি, কোনো ছাত্রকে এনে কথা বলতে পারি, কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, ভারতের একজন সচেতন মানুষ যিনি হিউম্যান রাইটস এর উপরে কাজ করেন, তাকে নিয়ে যদি আমরা এই বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করি, আমাদের জানার আরো বেশি সুযোগ হবে। দর্শকবৃন্দ, ইনশাল্লাহ আগামীকালকের সকাল 11টায় আমি নিউ ইয়র্ক টাইম 11টা এবং বাংলাদেশের রাত 10টায় বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমি আলাপ আলোচনা করব আগামীকালকের রাত্র 10টায় বাংলাদেশ সময়। আজকের মতো আমি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আগামীকালকের বাংলাদেশ সময় রাত 10টায় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা